সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুককে দেখা করতে দেয়া হয়নি। গাড়ি থেকে নামতেই দেয়া হয়নি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে। এছাড়া স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AR গনিকে আটকের পর ছেড়ে দেয়া হয়। আটক করা হয় নারী সংসদ সদস্য শাম্মী আক্তারকেও। আটকের পরপরই ছেড়ে দেয়া হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে। বড়দিন উপলক্ষে রাতে বেগম খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করতে গুলশানের কার্যালয়ে যান খ্রিস্টান সম্প্রদায়ের অনেকে। এ সময় তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বেগম জিয়া বলেন, সরকারদলীয় নেতারা বিনা বাধায় সভা সমাবেশ করছে, অথচ বিরোধী দলের কার্যালয়ের সামনে পুলিশ বসিয়ে রেখেছে। আটক করা হচ্ছে সিনিয়র নেতাদের, তরুণ ও যুব নেতাদের গুম করা হচ্ছে। নিজেদের এজেন্ট দিয়ে বাস পুড়িয়ে বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। গুম করছে, হত্যা করছে, মানুষ মারছে। এখানে হয়তো সাতক্ষীরায় আপনারা দেখবেন, সাতক্ষীরায় অনেক আছে, অনেক সম্প্রদায়ের লোক আছে, সেখানে মুসলমান যেমন আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। সাতক্ষীরায় দেখেন কিভাবে বাড়ি ঘর জ্বালিয়েছে তারা, বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে দেয়, গরিব মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এটা কি সরকার করবে? এটা তো তাহলে বলবে দখলদার সরকার, এ দখল করে বসে আছে জবরদস্তি, হানাদার সরকারের মতো ব্যবহার করছে এরা। বুলডোজার দিয়ে ভেঙে ধরে নিয়ে যাচ্ছে, এমনকি মেয়েদের পর্যন্ত ধরে নিয়ে যেয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এই হলো অবস্থা, সারা দেশের চিত্র এই। 29 ডিসেম্বর শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা দিয়ে তিনি এ কর্মসূচিতে বাধাদানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের বিধান রেখে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। আর বুঝবো যদি বাধা দেওয়া হয় তাহলে এই সরকার যে এত দুর্বল, এত ভীতু, জনসমর্থনহীন, তখন তাকে বিদায় করার জন্য হয়তো আমাদেরকে অবরুদ্ধ করবে বা কর্মসূচি পালন করতে দেবে কিনা। যদি না দেয় তাহলে তার পরিণত হবে আরো কঠিন, আরো খারাপ, আরো ভয়াবহ। তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সেভাবে। বড়দিন শান্তির হলেও বর্তমানে দেশে কোনো শান্তি নেই উল্লেখ করে বেগম জিয়া আশা করেন সামনে সুদিন আসবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বুধবার সকাল থেকেই গুলশানে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাখ্যা দিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। তিনি জানিয়েছেন, কোনো ধরনের হুমকি না থাকলেও পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে রাজধানীর ইস্কাটনে বড়দিন উপলক্ষে সাধু মোথার চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বেনজির আহমেদ বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই বিরোধী দলীয় নেত্রীর বাসভবনে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়া 29 ডিসেম্বর বিরোধী দলের কর্মসূচির উদ্দেশ্যে বিবেচনা করে সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 18 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, শত বাধার মুখে যে কোনো মূল্যে মার্চ ফর ডেমোক্রেসি বাস্তবায়ন করা হবে। প্রতিকূল অবস্থার কথা বিবেচনায় 29 ডিসেম্বরের আগেই নেতা কর্মীদের রাজধানীতে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেহমান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর থেকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের সাথে বিরোধী দলের যে মতবিরোধ তৈরি হয় তা চলছে এখনো। মাঝে আলোচনার জন্য জাতিসংঘের উদ্যোগের পর আশাবাদী হয়েছিল অনেকেই, কিন্তু হয়নি সমঝোতা। বরং দিন দিন বাড়ছে সংঘাত, সংঘর্ষ, বাড়ছে হতাহতের ঘটনা। চলমান আন্দোলনকে আরো বিস্তৃত ও পরবর্তী ধাপে উন্নীত করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষকে 29 ডিসেম্বর রবিবার ঢাকা অভিমুখে অভিযাত্রার আহ্বান জানান। বিজয়ের মাসে লাল সবুজের জাতীয় পতাকা হাতে সকলেই ঢাকায় আসুন। মার্চ ফর ডেমোক্রেসি বাস্তবায়নে প্রস্তুত 18 দল, জানিয়েছে বিএনপি। বর্তমান সরকার যেহেতু পরমত সহিষ্ণু নয়, যেহেতু বিরোধী দলের কর্মকাণ্ডে তারা প্রাণপণে অগণতান্ত্রিকভাবে বাধা দেয়, আশা করব এবার জনগণ আগে ভাগেই ঠিক ওই তারিখে ঢাকায় না এসে তার আগে ভাগে নিজের ব্যবস্থায় যাতে তারা সরকারের বাধা এড়িয়ে ঢাকা শহরে এসে সমবেত হতে পারে, সেজন্য আমরা নির্দেশনা দিয়েছি। ঢাকার নয়াপল্টন অভিমুখে নেতাকর্মীদের আগামী রবিবার অভিযাত্রায় বিভিন্ন স্থানে বাধা দেওয়ার শঙ্কা থাকলেও কর্মসূচি সফল হবে বলে আশাবাদী 18 দলের নেতারা। আমরা আশঙ্কা করছি যে বাধা তো সরকার দিবেই, এটা তো সরকারের চিরচরিত। তো আগেও আপনারা দেখেছেন, এর আগে করার সময় বাস বন্ধ করে দিয়েছে, লঞ্চ বন্ধ করে দিয়েছে, বিভিন্ন হোটেলে হানা দিয়েছে, রেস্টুরেন্ট হানা দিয়েছে। তো আমরা সে ব্যাপারে প্রিপেয়ার্ড যে হবে, বাট আমার মনে হয় তারপরও এটা অনেক সাকসেসফুল হবে এবং সারা বাংলাদেশের মানুষ
এটাতে সাড়া দিবে। মানে আমার বিশ্বাস আমাদের বিরোধী দলীয় নেত্রী সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। নেতাকর্মীদের উপর হামলা মামলা বৃদ্ধির সাথে সাথে আন্দোলনের গতিও বাড়বে বলেই মনে করেন বিরোধী জোটের নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে আগামী 29 ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী, ব্যারিস্টার রফিকুল হক, বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড জাফরুল্লাহ চৌধুরী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর। আরও জানাচ্ছেন মাহমুদ আরিফ। আগামী 5 জানুয়ারি নির্বাচন স্থগিত ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী সমাবেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সমাবেশে 10ম জাতীয় নির্বাচন নিয়ে সরকার তামাশা করছে বলে অভিযোগ করেন অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ব্যারিস্টার রফিকুল হক। প্রধানমন্ত্রী এক জায়গায় এসে দুজন মিলে একটা অত্যন্ত নিম্নমানের রুচিহীন নাটকের অবতারণা করা হয়েছে। আমরা জানি যে ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এখন দেখছি ডেমোক্রেসি মানে অফ আওয়ামী লীগ, ফর আওয়ামী লীগ, বাই আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 আসনের জন্ম হয়, জয়ী হয় সেই দেশে আমি তো বলবো বিয়ে করার আগেই সন্তান হলে সেটাকে মানুষ যেভাবে ঘৃণা করে এটাকে তার চেয়ে বেশি। 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করার অঙ্গীকার করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, কাজী জাফর আহমেদ ও আসম আব্দুর রব। নিরপেক্ষ ব্যক্তি ছাড়া নির্বাচন করা সম্ভব, সত্যিকার সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মার্চ ফর ডেমোক্রেসি, সেটাই আমরা অংশগ্রহণ করব সর্বশক্তি নিয়ে। যেহেতু চান না যাবেন যে খুব লজ্জাজনক অবস্থায় যাবে, মান-ইজ্জত নিয়ে যেতে পারবেন না। আমি বলে দিচ্ছি মেয়াদ শেষ। এখন হলো যে আপনাদের আয়ু কয়দিন আছে, সেটা 5 তারিখ পর্যন্ত আয়ু আছে। জাতীয় প্রেস ক্লাব থেকে আগামী 29 ডিসেম্বর সকাল 11টায় পেশাজীবীরা নয়াপল্টনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে ঘোষণা দেওয়া হয়। মাহমুদ আরিফ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া ঘোষিত রবিবারের কর্মসূচিতে নাশকতা হলে তা কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, বিরোধী দলীয় নেতা সংবাদ সম্মেলন করে অরাজকতা ও সহিংসতায় উস্কানি দিয়েছেন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। কুষ্টিয়ায় নিজ বাসভবনে মহিলা লীগের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠক শেষে মাহবুবুল আলম হানিফ বলেন, বিরোধী দলের রোববারের কর্মসূচিতে নাশকতা হলে তা কঠোর হাতে দমন করা হবে। কর্মসূচির নাম করে যদি সন্ত্রাস, নাশকতা করে মানুষের জীবন বিপর্যস্ত করা, মানুষকে পুড়িয়ে আবার হত্যা করা বা মানুষকে সন্ত্রাসী কায়দায় হত্যা করার চেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হস্তেই নিয়ন্ত্রণ করবে, দমন করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অপর এক আলোচনায় আওয়ামী লীগ নেতারা বিরোধী দলের 29 ডিসেম্বরের কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেন। ঢাকা শহরকে আবার উত্তেজিত করার যত চেষ্টা করুন না কেন, ইনশাল্লাহ কোনোভাবেই সফল কাম হবে না। আলোচনা যদি করতে হয় ইলেকশনের পরে আলোচনা হবে, তার আগে কোনো আলোচনা হবে না, আর প্রশ্নই ওঠে না। রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক শোক সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, 29 ডিসেম্বরে বিরোধী দলের অরাজকতা মোকাবেলায় আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে। মার্চ ফর ডেমোক্রেসি, লাঠির যে মার্চ হবে সে মার্চ ফর ডেমোক্রেসি না, সে মার্চ ফর অটোক্রেসি, মার্চ ফর হিপোক্রেসি। এদিকে মানিকগঞ্জে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রোববারের কর্মসূচিতে নাশকতা ঠেকানো হবে। বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হলে বাধা দেয়া হবে না বলেও জানান ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলের ঢাকা মার্চকে কেন্দ্র করে দেশ যে চরম সংঘাতময় পরিস্থিতিতে পড়বে তাতে কোনো অনাকাঙ্ক্ষিত তৃতীয় শক্তির উত্থানের আশঙ্কা করছেন দেশের বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়ী নেতারা। 29 ডিসেম্বরের আগে নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় উপনীত হতে সরকারের প্রতি জোর তাগিদ দিয়ে তারা বলছেন, না হলে জানমাল, অর্থনীতির যে বড় ক্ষতি হবে তার জন্য রাজনীতিবিদরাই চূড়ান্ত বিচারে দায়ী থাকবেন। বিস্তারিত জানাচ্ছেন সাইমুল হক। গণতন্ত্রের চূড়ান্ত আনুষ্ঠানিকতা জাতীয় নির্বাচন হতে চলেছে
প্রধান বিরোধী দলকে বাদ দিয়েই। দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু জাতীয় নির্বাচনের উদাহরণ দেশে না থাকলেও নিজ হাতে সংশোধন করা সংবিধানের কথা বলে আয়োজিত নির্বাচনে ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত এখন সরকারপন্থীরা। প্রায় লাগাতার অবরোধ হরতালে কোনো কুল কিনারা না পেয়ে বিরোধী দল মঙ্গলবার দেশের সব মানুষের প্রতি আহ্বান জানিয়েছে 29 ডিসেম্বর ঢাকা মার্চে অংশ নিতে। এরই মধ্যে সহিংসতায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ, যার মধ্যে অরাজনৈতিক সাধারণ মানুষই বেশি। স্বাভাবিকভাবেই 29 ডিসেম্বর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়ীরা। দিন দিন যে সহিংস্র রূপ ধারণ করছে তারই একটা ফাইনাল বা আলটিমেট একটা সিচুয়েশন বোধহয় আমরা দেখতে যাচ্ছি। এই যে লং মার্চ যেটা বলা হচ্ছে, একটা বড় কেওস হবে এবং এটা সাধারণ মানুষের জীবনের উপর হুমকি হবে এবং সরকার যাই করে সেটা সরকারের বিপক্ষে যাবে, অনেক মানুষের প্রাণ হারাবে, সেটা কিছুতেই আমরা চাই না। তারা আবারও তাগিদ দিলেন সমঝোতার। 29 তারিখের আগে এর একটা সমাধান হওয়া দরকার, না হলে একটা হোল নেশন একটা অনিশ্চয়তার মধ্যে আমরা চলে যাব এবং অর্থনীতি যেভাবে বিপর্যস্ত হয়েছে আরো বিপর্যস্ত হবে এবং রাজনীতিবিদরা রাজনীতি থেকে দূরে চলে যেতে পারে এবং আমি মনে করি একটা তৃতীয় শক্তি অনাকাঙ্ক্ষিত তৃতীয় শক্তি এসে যেতে পারে। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে একটি স্থায়ী সমঝোতা এখনই জরুরি বলে অভিমত বিশিষ্টজনদের। একসঙ্গে সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। বাংলা মোটরে বাসে আগুন দিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে রমনা থানায় মামলা হয়েছে। রমনা থানা পুলিশের উপপরিদর্শক নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, আমানুল্লাহ আমান, বরকতুল্লাহ কুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল সালাম, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান সহ যুবদল ও ছাত্রদলের নেতাদের উস্কানিদাতা হিসেবে উল্লেখ করা হয়। মঙ্গলবার রাতে বাংলা মোটরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা হামলায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফেরদৌস মারা যান। গুরুতর আহত হন বেশ কয়েকজন। দেশজুড়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার মহানগর, জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন 18 দল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি সফলভাবে পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে ফখরুল বলেন, 5 দফা অবরোধে সরকারের পেটোয়া বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া তাণ্ডবে দেশব্যাপী 18 দলের বহু নেতাকর্মী নিহত, আহত ও গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। কাল আনুষ্ঠানিকভাবে 10ম জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির জানিয়েছেন, দলীয় প্রচারণায় সরকারি কোনো সুযোগ সুবিধা না নেওয়ার কারণে সড়ক পথেই প্রচারণায় অংশ নেবেন শেখ হাসিনা। দুদিনের নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুরের ভাঙ্গায় বিশ্বরোড মোড় এলাকার বালুর মাঠে এবং পরে সদরপুর স্টেডিয়ামে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আরেকটি জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভানেত্রী। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে এনেছে আওয়ামী লীগ। শুক্রবার ঢাকায় ফেরার পথে মুন্সিগঞ্জে আরও কয়েকটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। 50 বছরে পদার্পণ করল রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন। এ উপলক্ষে বিকেলে রামপুরা বিটিভি ভবনে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় বাংলাদেশ টেলিভিশনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম রাষ্ট্রের গণমাধ্যম হিসেবে সুফলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আব্দুল হামিদ বলেন, দর্শকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে মানসম্পন্ন ও চিত্তাকর্ষক অনুষ্ঠান প্রচার করতে হবে বিটিভিকে। এমনকি অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত, সুস্থ বিনোদন এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে অনুষ্ঠানমালা সাজাতে হবে এই প্রতিষ্ঠানটিকে। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের 49 বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন রাষ্ট্রপতি। পরে বিটিভির শিল্পী ও কলাকৌশলীদের প্রযোজনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আদালতের নির্দেশ থাকায় প্রার্থীদের তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে পারবে না নির্বাচন কমিশন, এমন মন্তব্য সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের। অন্যদিকে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, ভোটারদের জন্য এই তথ্য প্রকাশ করতে বাধ্য কমিশন। পাশাপাশি এনবিআর এবং দুদকেরও উচিত এসব তথ্য যাচাই করা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ।
নির্বাচন কমিশনে দেয়া হলফনামার তথ্যে দেখা গেছে 5 বছরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন মহাজোট সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতারা। বিভিন্ন গণমাধ্যমে এসব তথ্য প্রকাশের পর নির্বাচন কমিশনে গিয়ে হলফনামার তথ্য প্রকাশের ব্যাপারে আপত্তি জানায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো যে কোনো বিষয়ে নির্বাচন কমিশনকে অনুরোধ জানাতে পারে, তবে সংবিধান এবং আইনের বাইরে কোনো কিছু করার এখতিয়ার নেই কমিশনের। 2008 সাল থেকে সব নির্বাচনে এটা চালু ছিল, এমনকি এই লাস্ট যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো এখানেও এই তথ্য দেওয়া হয়েছিল। তো কাজেই এই সময়ে এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। এটি প্রকাশ হওয়ার ফলে বিব্রত হয়ে হোক বা যে কারণে হোক, তারা যদি এক ধরনের চাপ সৃষ্টি করেন এবং সেখানে যদি নির্বাচন কমিশন সেই চাপের মুখে যদি কম্প্রোমাইজ করে, তাহলে সেটা কিন্তু কোনো অবস্থায় আমি মনে করি না গ্রহণযোগ্য হবে। তাদের মতে, তথ্য গোপন করা হলে আদালত অবমাননার পাশাপাশি দুর্নীতিকে উৎসাহিত করা হবে, ব্যাহত হবে ভোটারদের তথ্য জানার অধিকার। এই তথ্যগুলো যদি লুকিয়ে রাখার চেষ্টা করা হয় বা তথ্যগুলো ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয় বা ভবিষ্যতে তথ্য প্রকাশ করা হবে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি নির্বাচন কমিশন গ্রহণ করে, এটা বলবো যে আদালত অবমাননার সমান হবে, কারণ আদালতের রায়ের উপর ভিত্তি করে করা হয়েছে বিষয়টি। তৃতীয়ত যেটি হবে সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে অন্তরায় সৃষ্টিকারী একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নিজেকে প্রমাণ করবে। একটি দল, একটি গোষ্ঠী যে কোনো অনুরোধ রাখতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এখন সেই নির্বাচন কমিশন প্রচলিত আইনের বাহিরে যেতে পারে না, বিশেষ করে যখন আদালতের একটা রায় থাকে সেই ক্ষেত্রে তাদের অনলি দেখার হচ্ছে যে ইলেকশন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হচ্ছে কিনা। এদিকে মঙ্গলবার প্রার্থীদের হলফনামার তথ্য প্রকাশ নিয়ে গণমাধ্যমে করা বিভিন্ন প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, হলফনামা প্রকাশ হতে নির্বাচন কমিশন পিছিয়ে যায়নি, একই সঙ্গে আইনের ফাঁকফোকরও খুঁজছে না কমিশন। যদিও মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে হলফনামার তথ্য অনুসন্ধান সম্ভব হয়নি। ঋষান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 5 বছরে কেবল মন্ত্রী এমপিদের আয় বাড়েনি, বেড়েছে তাদের স্ত্রীদেরও। কোথাও কোথাও এ হার মন্ত্রী এমপিদের নিজেদের চেয়েও বেশি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের আয় দ্বিগুণ বাড়লেও তার স্ত্রীর বেড়েছে 160 গুণ। হলফনামা অনুযায়ী বান্দরবানের এমপি বীর বাহাদুরের স্ত্রীর আয় বেড়েছে 1000 গুণ বেশি। বিস্তারিত জানাচ্ছেন রাসেল আহমেদ। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান শ্রমিক নেতা হলেও পরিবহন ব্যবসায় খুব একটা সাফল্য নেই তার, বরং শতগুণে বেড়েছে তার স্ত্রীর আয় ও সম্পদ। 5 বছর আগে তার সম্পদের পরিমাণ ছিল 23 লাখ টাকা, 12 গুণ বেড়ে শাহজাহান খানের সম্পদ এখন 3 কোটি টাকা। 2008-এ শাহজাহান খান তার স্ত্রীর আয় দেখিয়েছিলেন 5000 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ টাকায়। নিজের চেয়ে স্ত্রীর সম্পদ বেড়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রীরও। আফাম ও রুহুল হক দম্পতির 2008 সালে অস্থাবর সম্পত্তি ছিল 4 কোটি টাকার, এবার 4 গুণ বেড়ে গিয়ে 16 কোটিতে পৌঁছেছে। কেবল স্ত্রীর বেড়েছে 8 কোটি টাকা। আগেরবার নিজের নামে ব্যাংক ব্যালেন্স ছিল 1 কোটির মতো আর স্ত্রীর নামে ছিল 4.5 লাখ। এবার নিজের নামে দ্বিগুণ বাড়লেও স্ত্রীর বেড়েছে 160 গুণ। চট্টগ্রামের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অবশ্য নিজের সম্পদ বাড়িয়েছেন। 2008-এ 24 লাখ টাকার সম্পত্তি থাকলেও এবার 3 কোটি টাকার মালিক তিনি। তবে নিজের চেয়ে ব্যাংক ব্যালেন্স বেড়েছে তার স্ত্রীর। 2008 সালে স্ত্রীর নামে 4 লাখ টাকা দেখানো হলেও এবার দেখিয়েছেন 6 কোটি টাকা। নিজের জমাকৃত টাকা বাড়েনি, বরং কমেছে 28 ভাগ। সব রেকর্ড ছাড়িয়েছেন বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর। নিজের চেয়ে 1000 গুণে বেড়েছে স্ত্রীর জমাকৃত টাকা। 2008 সালে তার নিজের নামে জমা ছিল 8 লাখ টাকা প্রায়, এবার 1.5 কোটির কাছে। আর স্ত্রীর বেলায় 2008-এ ছিল 17,000 টাকা, মাত্র 5 বছরে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 2 কোটি টাকায়। হলফনামা অনুযায়ী বাহাদুর পত্নীর সম্পদও বেড়েছে বহুগুণে। রাসেল আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 21-এ পদক পাওয়া প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমদ খুন হয়েছেন। বুধবার সকালে রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে নিজ বাসা থেকে তাঁর হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বলছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এস এম ফয়েজ জানাচ্ছেন বিস্তারিত।
মঙ্গলবার রাতে কোনো এক সময় প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আফতাব আহমদের ব্যক্তিগত গাড়ি চালক হুমায়ুন কবির। পরিবারের সদস্য ও সহকর্মীরা বলছেন, আফতাব আহমেদের সঙ্গে কারোর পূর্বশত্রুতা ছিল না। কি কারণে তাকে খুন করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে মেয়ে বর্ণার অভিযোগ, টাকার জন্যই তার বাবাকে খুন করা হয়েছে। এই ড্রাইভারের সবসময় টাকা পয়সা লেনদেন যা কিছু করত, এই বাসার দেখশোনা সব দেখভাল সেই করত। টাকার জন্য ওকে হত্যা করছে যারা ইয়া থাকে। ওই আমি থাকতে একবার ফোন করছে, ও আসে না, এদিক সেদিক ঘুরে পড়ে। আমার বাবা বলছে, তোমাকে আমি রাতে তোমাকে ছাদে থাকতে দিছি, মাঝে মধ্যে একটু ডাকলে তো আসবা। জানি না গতকাল না, আমি জানি না, কাজের বুয়া বলতেছে গতকাল নাকি ড্রাইভারের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। পুলিশের ধারণা আফতাব আহমদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কেন উনি খুন হয়েছেন অথবা কারা ওনাকে খুন করেছে সেই বিষয়টা এখনই মন্তব্য করার সময় আসেনি। আমরা আমাদের তদন্ত কাজ শুরু করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। হরতাল অবরোধের কারণে শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই দেয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রকাশকরা বলছেন, বাড়তি ভাড়া দিয়েও ট্রাকে করে বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া যাচ্ছে না। নির্বাচনের আগে সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তোফায়েল খান। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, শত প্রতিকূলতার পরও 2 জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুর রহমান। 2010 থেকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব পালন করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতা রক্ষায় আগামী বছরের প্রথম কর্মদিবসে এটি করা হবে। শিক্ষামন্ত্রী বলছেন, 3 কোটি 70 লাখ শিক্ষার্থীর হাতে প্রায় 30 কোটি বই তুলে দেওয়া হবে উৎসবের দিনই। কঠিন চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে যেখানে একটা ট্রাক রাস্তায় বাইরে হয় নাই, 9,500 ট্রাকটি করে গেল সকলের চোখ ফাঁকি দিয়ে, আমরা বই পৌঁছতে পারবো না, এইটুকু আস্থা আপনাদের উপর রাখতে পারেন যে আমরা বছরের প্রথম দিন আমরা বই বিতরণ করতে পারবো। পাঠ্যপুস্তক উৎসব করে ছেলেমেয়েরা বই নিয়ে বাড়ি যাবে। কিন্তু প্রকাশকরা বলছেন শঙ্কার কথা। তারা জানিয়েছেন, মাদ্রাসার বই এখনো ছাপা শেষ হয়নি, আর ছাপা শেষ হবার পরও প্রায় 20 ভাগ বই এখনো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া যায়নি বলে জানান তারা। এবার আমরা আশা করতেছি ম্যাক্সিমাম বই পাবে, কিন্তু পূর্ণাঙ্গ বই পাবে, কারণ যে 20% বই বাকি আছে এফআরআইস সব মিলে, এই বইগুলো তো অবরোধের সার্বিক যে অবস্থা দেখছি, নির্বাচনের আগে পৌঁছানোর মতো সম্ভাবনা খুব কম। আমরা শেষের দিকে যারা কাগজ আনতে গেছেন, এরা চিটাং থেকে পরিবহন করতে একই বাধার সম্মুখীন হয়েছে, আর বই পাঠাবার সময় ম্যাক্সিমাম লোকই আমরা এই বাধার সম্মুখীন হচ্ছি, এবং এটা আমাদের জন্য ক্ষতিকর, আর্থিকভাবে ক্ষতি হবে। এদিকে হরতাল অবরোধের মতো কর্মসূচিতে শুধু বই বিতরণ নয়, ব্যাঘাত ঘটেছে শিক্ষাঙ্গনেও। ভর্তি পরীক্ষার পাশাপাশি বার্ষিক পরীক্ষার সময় অনেক কৌশলী হতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। দ্বিতীয় পার্বিক পরীক্ষা যেটা, ওইটার মধ্যে কিছু সমস্যা হয়েছে কিছু। তারপরে আপনার নির্বাচনী পরীক্ষা ছিল, সেটাই সমস্যা হয়েছে যে আমরা পরীক্ষার শিডিউল ঠিক রাখতে পারিনি, কারণ শিডিউল বারবার চেঞ্জ করতে হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠানকে হরতাল অবরোধের আওতার বাইরে রাখার দাবিও জানান এই শিক্ষক। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি স্বপ্নধরা আবাসন সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এরশাদ পুতুল নাচের রাজা